সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বুক ভরা ভালোবাসা, বড়দের জন্য প্রণাম রইল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। ভগবানের কাছে প্রার্থনা করব তোমরাও যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখেছো আজকে সকাল সকাল কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। আর তার মধ্যে এদিকে আম গাছের যে বড় ডালটা ছিল, যার জন্য কিন্তু আমরা দেখতেই পেতাম না এদিকের দৃশ্যটা ঠিক মতো আর কি। এখন আম গাছের ডালগুলো কেটে দিয়েছেন জেঠু জেঠিমারা, এখন কিন্তু পুরো এদিকটা একদম খোলা হয়ে গেছে, চারিদিকটা সুন্দরভাবে দেখা যায় একদম দূর দূরান্তর অবধি। তো বেশ ভালো লাগে দৃশ্য দেখতে। যখনই আমি ফ্রি হই, একটু ফাঁকা সময় পেলে জানালার পাশে একটু বসে যদি হাওয়া খাই, তখন না এখানে বসে দেখতে দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওই দূরে বাড়িগুলো, সবুজে সবুজে ঘেরা ঘাস মাঠ, কাশবন, ভীষণ ভালো লাগে। বেশ কিছুদিন ধরে ভাবছি যে এই ম্যাট্রেস প্রোটেক্টরটা আমি তুলে ধোবো। এটার মধ্যে প্রচুর ধুলোবালি জমে থাকে, যতই ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করি না কেন, জানি না কোথা থেকে ধুলোগুলো সব এসে এখানে জমে থাকে। এর খুবই ছোট্ট ছোট্ট কিছু লোম আছে, এর ভিতরে হয়তো খুব সহজেই ধুলোগুলো জমে থাকে। বেড কভারের উপরে এসে সেই ধুলো কোনো বাইরে থেকে জানলা দিয়ে এসে ঢুকলো, ভিতরে গিয়ে হয়তো ওটার মধ্যেই জমে থাকে। তো তার জন্য এটা যদি পুরো কোনো কিছু দিয়ে মারি তো একটু না একটু ধুলো বের হয়। তো যেই জন্য আমি ভাবছি না এটা ধুতে হবে। আসলে বেড কভার তুলে তুলে ঝেড়ে পাতলে তো বেড কভার পরিষ্কার হয়ে যায়, কোনো রকম ধুলোবালি থাকে না। কিন্তু এটা তো রোজ তুলে তুলেই করা সম্ভব না, তাই না? কারণ এটাকে ভিতরে ঢুকিয়ে একদম সেট করে দিয়ে রাখি, এটা যেহেতু ইলাস্টিক ফিটেড। আর ম্যাট্রেসটা তুলে এটার ভিতরে আবার তুলে তুলে ঢুকানো খুবই কষ্টকর। এই সাইডের দিকটা তো খুবই ইজিলি হয়ে যায়, আর তারপর ওই কোণারগুলোর দিকে তো আমাকে বিছানায় উঠেই ঢোকাতে হবে, তাই না? তাছাড়া তো কোনো উপায় নেই। তখন গিয়ে যখন আমি বিছানার মধ্যে বসেই বিছানার ভেতরে ওটা ঢোকাতে যাই, একটু অসুবিধা লাগে। তার জন্য রোজ এটাকে তুলে ঝাড়া তো সম্ভব না, তো এই জন্য এটাতে ধুলো জমে থাকে। বেড কভারটা তুলে তুলে ঝাড়ি, ঝেড়ে পাতি। এটাকেও ঝাড়ু দিয়ে তো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করি, কিন্তু তারপরেও অতটা ডিপ ক্লিন তো হয় না, যেহেতু ছোট ছোট লোম আছে কতগুলো। তাই ভাবলাম তুলে একবার ধুয়েই নিই। আর পিঙ্ক কালারের পর্দাটাকেও তুলে নিলাম ধোয়ার জন্য। আকাশি রঙের পর্দাটা পরিষ্কার ধোয়া, এটা দিয়ে দিলাম। এটা অনেকদিন ধরেই ব্যবহার করা হয় না, তাই এর কালারটা একদম খুব সুন্দর আছে। আর যেটা ওই সাইডে লাগানো আছে ওটা একটু রঙটা একটু ঝলসে গেছে। রৌদ্র যখন ওঠে গরমের দিনে, তো তখন তো রঙটা হয়ে যায়, ফেড হয়ে যায় একটু। প্রথম তো বুঝতেই পারছিলাম না কি করব, কেন এরকম হচ্ছে। বেড কভার পাচ্ছি তো গুটিয়ে যাচ্ছে, এরকমই কি হয় সবার সঙ্গে? তাহলে তো খুবই অসুবিধার, এরকম ভাবতাম। তারপরেই আমি জানতে পারলাম যে ম্যাট্রেস প্রোটেক্টর বলে এরকম একটা ইসে আছে। তো যেটা কিনে পরে লাগানোর পর থেকে কিন্তু সমস্যা একদম আমার সলভ হয়ে গেছে। অনেকেই আবার দেখি কি করে, এই ম্যাট্রেসের উপর একটা তোষক পেতে দেয়, তোষক পেতে দিয়ে তারপরে বেড কভার পাতে। তো সেটাও করা যায়, কোনো ব্যাপার না। তাহলে হচ্ছে বেড কভারটা সেট করতেও অনেক সুবিধা হয়। বেড কভারটা ইজিলি বিছানায় বসে বসেও ঢুকিয়ে দেওয়া যায়। যদি ম্যাট্রেস কী বলে ইলাস্টিক ফিটেড বেড কভার হয়, তাহলেও সুবিধা হবে বেড কভার পাততে তুলতে। আর এটার ভিতরে একটু অসুবিধাই হয়, যেহেতু ওখানে বসে আর উঠতে চায় না, শক্ত। যাই হোক, তারপরেও কারো কাছে যদি তোষক না থাকে, তাহলে এই ম্যাট্রেস প্রোটেক্টরটা দিলেই ব্যাস অসুবিধাগুলো ঠিক হয়ে যায়। মানে আর ওই গুটিয়ে যাবে না বেড কভারটা বারবার, এরকমটা হবে না। তো আমি তাই জন্য কিন্তু ওটা ইউজ করছি। আমার কাছে তোষক ছিল না, আমি ওটা লাগানোর পর এই বেড কভারটা গুটিয়ে যাওয়ার সমস্যাটা আমার চলে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তো ওই আর এক বুদ্ধি লাগিয়ে হচ্ছে ঢুকাই। আমি ওই পুরানা চিরুনিগুলো আছে না, ওই চিরুনি দিয়ে ঢুকিয়ে দিই। বেড কভার যতটুকু ঢোকাবো অতটুকু নিয়ে সেট করে তারপরে ওই চিরুনি দিয়ে ওটাকে ঢুকিয়ে দিয়ে বিছানার তলায় ঢুকিয়ে দিই বেড কভারটা আর কি। তাতে আমার মানে বেশি কষ্ট হয় না। আসলে এই বেড হচ্ছে পাতার জন্য, বেড কভারগুলোকে ভিতরে ঢোকানোর জন্য একটা টুল আছে, যেটা অনলাইনে কিন্তু দেখেছিলাম আমি, কিনতে পাওয়া যায়। তো আমার মনে হয়েছে কি দরকার, আর চিরুনি দিয়ে তো আমার সেই কাজটা হয়েই যাচ্ছে, পুরানা চিরুনি দিয়ে। যাক, ঘরগুলো আমার গুছানো হয়ে গেছে। বিছানা পেতে আমি চলে আসলাম এদিকটায়। দু একটা বাসন আছে, এগুলো ধুয়ে নিয়ে রান্না বান্না শুরু করব। আজকে ভাবছি একটু এঁচোড়ের তরকারি করব। মাঝে মধ্যে আজকাল ভিডিও দিতে পারছি না, তোমরা বলো রোজই ভিডিও দিও, যেরকমই হোক ছোট করে হোক, কিন্তু তারপরেও হয়ে ওঠে না। আসলে ইম্পর্ট্যান্ট সব কাজ করার পর তারপর অনেক সময় আর হয়ে ওঠে না। ছেলে এখন হচ্ছে ক্লাস 4-এ উঠে গেছে, তো একটু চাপও বেড়ে গেছে। হোমওয়ার্ক চারিদিক থেকে, কখনো টিউশনের থাকে, তো কখনো স্কুলের থাকে, কখনো প্রজেক্ট থাকে, সেগুলো করানো। তো এখন পড়াশোনার চাপও একটু বেড়ে গেছে। তো সব মিলিয়ে একটু চাপের মধ্যেই থাকতে হয়।
ঘরে বাইরে সব কিছু সামলাতে সামলাতে। তো এই যে সমস্ত বাসন আমার এখানে ধোয়া কমপ্লিট। তারপরেও তোমাদের ভালোবাসার টানে চেষ্টা করি মাঝে মধ্যে একটু আসতে, যখনই কাজ থেকে একটুখানি ফাঁকা পাই তখনই কিন্তু শুরু করে দিই এডিটিং, একটু ভিডিও যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটা চেষ্টাটা করি। আর তার মধ্যে তার একটু আর্নিং যদি হয় সেটা তো সববারই দরকার, তাই না? তোমরা জানোই আমার কতটা দরকার। তো সে কারণে কিন্তু আমি যখনই ফাঁকা পাই একটু একটু করে আমি করার চেষ্টা করি। শুধু নিজে ভালো থাকলেই সত্যি ভালো থাকা যায় না, তার সাথে পুরো পরিবার যদি ভালো না থাকে তাহলে ভালো লাগে না, কেউই ভালো থাকতে পারে না। যার জন্যই হয়তো আমি একটা সময় এখানটায় এসেছিলাম, শুরু করেছিলাম এই কাজটা, আজ থেকে 7-8 বছর হবে। তখনও কিন্তু এটা মনে করেই আমি এসেছিলাম। কিন্তু সর্বোপরি আমি একটু শান্তি চাই। আসলে জীবনে অনেক ধরনের কষ্ট পেয়ে গেছি, অনেক কষ্ট পেয়ে গেছি। তারপরেও তুমি যতই সৎ থাকো না কেন, সঠিক পথে থাকো না কেন, কিছু মানুষ তোমাকে ভুল বুঝবেই। সেগুলো মেনে নিয়ে হাসি মুখে তবুও ভালো থাকার চেষ্টাটা করতে হয়। কারণ আমার একটা ছেলে আছে, তাকে সামলাতে হবে, তাকে দেখতে হবে, তাকে মানুষ করতে হবে। সে একটা গুরু ভার, গুরু দায়িত্ব আমার কাঁধে। যেহেতু ওর পাপা বাড়িতে থাকতে পারে না, তো আমাকেই তো মানুষ করতে হবে, তাই না? তা আমাকে তো স্ট্রং থাকতেই হবে, হাজার সমস্যা হলেও আমাকে স্ট্রং থাকতে হয়। তোমরা সবাই অ্যাপ্রিসিয়েটও করো, খুব ভালো লাগে যে ভাই আমাদের দেশের জন্য হয়ে লড়ছে, দেশের কাজ করছে, তুমি তার পরিবার, তাই তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে স্ট্রং থাকতে হবে। তাই আমি চেষ্টা করি স্ট্রং থাকার, স্ট্রং থেকে ভালো থেকে শান্ত থাকতে চাই, চুপচাপ থাকতে চাই। চেষ্টা করি শান্তিতে থাকার জন্য। তাতে আমার দুটো কম পয়সা হোক, তাতে দুটো কম ভিউজ হোক, তাতেও আমি খুশি। প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটোই আমি একখানে করতে চাই না। যার জন্য দেখো আমি শুধু আমি কী কাজ করছি, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, এইসব নিয়েই বলি। তেমন কোনো কিছু আমি পরিবারের ব্যাপারে কোনো কিছু বলি না, বা কোনো ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলার চেষ্টা করি না। তাতে যদি আমাকে অন্য কোনো কাজ করতে হয় তো আমি তবু অন্য কাজ করতে ভালোবাসি, চেষ্টা করব। তোমরা দেখোই আমি পার্লারিং, মেকআপের এই সমস্ত কিছু কাজের দিকেও ঝোঁক রাখি। তবু সম্মানের সাথে বাচ্চাটাই প্রেফার করি। যে কারণে চুপচাপ শান্তশিষ্ট থাকি বলে অনেকের কাছে হয়তো মিচকা, শয়তান, মিঠি ছুরি এইসব তকমা আমার গায়ে হয়তো লেগে যায়। তো কী করবে, কিছু করার নেই। আজকাল এরকমই সমাজে সব একটা মানুষের সব কিছুই যে মানুষের ভালো লাগবে, হাজারটা মানুষই ভালোই বলবে তা নয়। কিছু মানুষ আছে ভালো বলবে, কিছু মানুষ কিন্তু ভুলও বুঝতে পারে। এটা খুব স্বাভাবিক ব্যাপার একটা। তাই ভালো মন্দ নিয়েই জীবন, আমি কিছু মনে করি না। কারণ আমি দেখেছি হাজার ভালো করছে কেউ, একজন ডক্টর এত ভালো উপদেশ দিচ্ছে না আমাদের ভালোর জন্য, আমাদের হেলথের জন্য, তারপরেও সেখানে গিয়ে কিছু না কিছু ব্যাড কমেন্ট থাকে। আগে যখন লাইক ডিসলাইক থাকতো তারপরেও সেখানে কিছু ডিসলাইক পড়তো। তো এরা কারা, যারা একজন ডক্টর আমাদের ভালোর জন্য আমাদের সাজেস্ট করছেন, এটা ওটা উপদেশ দিচ্ছেন, সেখানেও ডিসলাইক থাকতো। তো আসলে একটা মানুষ কখনোই হাজারজন মানুষের মধ্যে হাজারজন মানুষের প্রিয় হতে পারে না, এটা খুব স্বাভাবিক। তাই আমি কিছু মনে করি না। যদি সে শান্তশিষ্ট হয় তখন তাকে বলা হয় মিসকা, শয়তান। আবার যদি কেউ সব কিছু মুখের উপর বলে তাকে ডিসপার্টেড বলা হয়। তো প্রত্যেকের গায়ে একটা না একটা তকমা লেগেই থাকে, তাই না? তো এটা নিয়ে বেশি ভাবার কিছুই নেই। তারপরে আমাদেরকে এগিয়ে চলতে হবে আমাদের জীবনে, আমাদের লক্ষ্য নিয়ে। আসলে আমি এখানটায় তো এসেছি ছেলেকে পড়ানোর জন্য, কেভিতে পড়ানোর জন্য। তোমরা জানোই আমাদের কেভিতে পড়ানোর কতটা সুবিধা আছে। আমাদের যারা দেশের জন্য লড়ে তাদের বাচ্চাদের যদি আমরা কেভিতে পড়াই, তাহলে আমি যেখানেই যাব, কখনো যদি শোনো পাপা বলে যে চলো তোমাদেরকে নিয়ে যাই, এখানে ভালো একটা কোয়ার্টার পেয়েছি, তোমাদেরকে কিছুদিনের জন্য নিয়ে যাব, ইচ্ছে তো হতেই পারে। ওদেরও তো জীবন একটা, তাই না? সারা জীবন ওরাই বা কেন একা কাটাবে বলো? সবাই তো চায় নিজের পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটানোর। তো সবার যেমন ইচ্ছা, ওরও ইচ্ছা হতেই পারে, যেটা হয়েছিল আগে। তো নিয়ে গেছিলো, তখন হয়তো ওখানে ক্লাস 1-এ পড়াতে পড়াতে আবার চলে আসতে হয়েছে অর্ধেক পড়িয়ে, তারপর হয়তো এখানে এসে আবারও অনেক দিতে হয়েছে। তো এই রকম সমস্যাগুলো আমি ফেস করেছি বলেই আমি যাতে এরকম সমস্যা না পড়ি, যার জন্যই কেভিতে দেওয়া হয়েছিল, তোমরা সবাই জানো। তারপরেও হয়তো নতুন নতুন অনেকে আসে যারা বোঝে না, যারা ভাবে আমি পরিবার ছেড়ে এখানটায় এসে আছি, পরিবারকে দেখছি না। যারা জানো না তারা আজকের পর জেনে যাবে আমি কেন এখানে এসেছি, কেন কেভিতে দিয়েছি। ঠিক এই কারণেই কেভিতে দিয়েছি। আর আমার শাশুড়ি মার কোনো অসুবিধা নেই, উনি বলেই ছিলেন অনেক আগেই যে তুমি যতদিন আমি করে খেতে পারি আমার কোনো অসুবিধা নেই, তোমার এখন ছেলের কাছে তুমি যেতে পারো। তো আমার শাশুড়ি মাও জব করেন, তো জব করেন বলে এরকম কোনো ব্যাপার না।
ওনাকে না খেয়ে থাকতে হবে। আর তাছাড়া হচ্ছে আমরা তো আমাদের যতদূর সম্ভব যতটা পারা যায় আমরা আমাদের কর্তব্য দায়িত্ব পালন করার চেষ্টা করি, আর ভবিষ্যতেও করব, এটা নিয়ে মানে কোনো সংশয় নেই। উনি যেহেতু জবটা গ্রামেই করেন, তো ওখান থেকে উনি তো কোথাও যেতেও পারতেন না। ইদানিং একটা ভালো বুদ্ধি করে উনি বাবার বাড়িতে আছেন। যাই হোক, একটা যেভাবেই হোক একটা ব্যবস্থা করেছেন উনি, যার জন্য উনি বাবার বাড়িতে থাকতে পারছেন। তো কোনো অসুবিধা হচ্ছে না। ওনার মাও অনেক বয়স হয়ে গেছে, ওখানে উনি মায়ের সঙ্গে একসঙ্গে থাকছেন, বেশ ভালো কথাই তো, তাই না? মারও মানে দিদিমা ঠাকুমারও ভালো লাগে, মেয়ে আছে পাশে, তাই না? আমরা নিজেদের পরিবারের সঙ্গে থাকলে অবশ্যই ভালোই থাকি, তো সেখানে উনি ভালো আছেন। তো ভালো থাকাটা বড় কথা, যে যেখানে ভালো থাকে তাকে সেখানে থাকতে দেওয়া উচিত আমার মনে হয়। আমরা যখন এখানে এসেছিলাম, ফার্স্টে যখন আসলাম, তখনও ওনাকে আমার হাজব্যান্ড বলেছিলেন, আমিও বলেছিলাম, রান্নাঘরে বসে আমরা বলেছিলাম যে আমরা যাচ্ছি ওখানটায়, পাশে আর একটা রুম খালি আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে থাকতে পারো। মা তো তখন জবের জন্য আসতে পারতেন, তখন কাজ উনি করছিলেন, গ্রামে থেকে যাচ্ছিলেন সেন্টারে, তো যে কারণে উনি আসতে চাননি। যাই হোক, তারপর অনেকে আবার দেখেনি আমার কাছে, নাকি আমার শাশুড়িমা কোনোদিন আসেনি। সোনুর বার্থডের দিন এসেছিল, বাবা মা দুজনেই এসেছিল। আমি খুব থ্যাঙ্কফুল গডের কাছে যে বাবা চলে যাওয়ার আগে একবার হলেও আসতে পেরেছেন। উনি নিজেই বলেছিলেন যে তোমার মা যদি যেতে নাও পারে তাও আমি যাব বার্থডেতে, যেটা শুনে আমার ভীষণ ভালো লেগেছিল, ভীষণ খুশি হয়েছিলাম। তো যাক, আজকে কিন্তু আমি কোনো ধরনের কোনো নেগেটিভ কোনো কিছুই বলতে চাচ্ছি না। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিও ক্লিয়ার রাখতে, পজিটিভ রাখতে। আমার এই ছোট্ট একটা চ্যানেলের মাধ্যমে, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবসময় পজিটিভিটি ছড়ানোর চেষ্টা করি, কারণ আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এখানে যদি যেটা বলবো সেটাই সমাজের উপরে ইফেক্ট করবে, তাই না? তো অবশ্যই আমাদের উচিত সবসময় পজিটিভিটি দেখানো। তো কালকে অনেক ধরনের কমেন্ট অনেকেই করেছে, কিন্তু আমি সেগুলোর আর সেদিকে যাচ্ছি না, কারণ আমি ওই যে বললাম সবসময় শান্তি ভালোবাসি, শান্ত থাকার চেষ্টা করি। যার জন্য যদি আমাকে মিঠি ছুরি বা হচ্ছে মিসকা শয়তানের সবের তকমা যদি পেতে হয়, তো তাও আমি রাজি আছি, কোনো ব্যাপার না। ধকধক ধকধক করে উঠলেই আজকাল অনেক পরিবারেই আমি দেখি যে শান্তির কারণেই হোক বা অন্যান্য যে কোনো কারণেই হোক, কোনো অসুবিধা যে কোনো কারণেই হতে পারে, সেটা আলাদা থাকছে পরিবার থেকে। মানে একখানে সবাই আছে এরকম হয় না, অনেক সময়ই আলাদা। কেউ বাচ্চাকে নিয়ে পড়াশোনা করার জন্য বাইরে আছে, কেউ বা অশান্তিতে থাকতে পারছে না, কেউ বা বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এক একজন এক এক সমস্যায় কিন্তু আলাদা থাকে। আমি কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের কথা বলছি না, বা কোনো নির্দিষ্ট পরিবারের কথাও বলছি না। আমি এটা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি আর কি, আমাদের চারিপাশ যে পারিপার্শ্বিক পরিবেশ সেখান থেকে দেখে বলছি, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আজকাল কিন্তু প্রায় ফ্যামিলি কিন্তু এরকম দেখা যাচ্ছে আলাদা থাকছে। অনেক ফ্যামিলি আছে আলাদা থাকছে। কারো হয়তো দেখা যাচ্ছে ছেলে ভালো না, তাই না, তার জন্য বৌমা ভালো, কিন্তু তারপরেও তারা থাকতে পারছে না, একসঙ্গে তো আলাদা আছে। কারো হয়তো বৌমা খারাপ, বৌমা খুব রাগী, টর্চার করছে, সেখান থেকে শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে থাকছে, বা ওরাই শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিচ্ছে। আবার অনেকে হয়তো শাশুড়ি খারাপ, সে বৌমা ছেলেকে আলাদা করে দিচ্ছে, সে নিজে থাকতে পারছে না, টিকে থাকতে পারছে না, যতই তাকে ভালোবাসা দেওয়া হোক, যত্ন করা হোক, কিন্তু তারপরেও সে থাকতেই পারছে না। তো বিভিন্ন জন বিভিন্ন কারণে কিন্তু আলাদা থাকছে। আমার যেটা মনে হয় কি বলতো, যে যেভাবে ভালো থাকে তাকে সেভাবে ভালো থাকতে দেওয়া উচিত। অশান্তি করার থেকে, মারধর করার থেকে, দুটো ভাতের জন্য মানুষ মরে না, মানুষ অশান্তি, শারীরিক মানসিক টর্চারের জন্য মানুষ মরে। সে বৌমা হোক, শাশুড়ি হোক, ছেলে হোক, ঘরে ঘরে বিভিন্ন অনেক কিছু দেখা যাচ্ছে। তো জীবনটা শেষ করে দেওয়ার থেকে আমার মনে হয় যে যেভাবে ভালো থাকে, যদি সেপারেট থাকলে যদি ভালো থাকে, তো সেটাই করা উচিত। আর যদি একসঙ্গে থাকতে পারছে সবাই মিলেমিশে অ্যাডজাস্ট করে, তাহলে তো অনেক ভালো কথা। আর যদি না পারছে, তো সেখানে কেউ কারো ক্ষতি না করে নিজেদের মতো আলাদা আলাদা ভালো যদি কেউ থাকতে পারছে মিলেমিশে, আলাদা থেকে যদি আবার সম্পর্কটা ভালো থাকছে, তাহলে সেটাই করা উচিত আমার মনে হয়। তোমরা কি বলো তো? আমি কোনো কিছু ভালো জিনিস ব্যবহার করলে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে এই যে শেয়ার করে দিচ্ছি। আমি এই যে ন্যাচারাল শ্যাম্পু রিঠা, আর তার সঙ্গে হচ্ছে জবা ফুলের পাউডার, ভৃঙ্গরাজ পাউডার, আমলা পাউডার, এই সমস্ত কিছু ইউজ করা স্টার্ট করে দিয়েছি ইদানিং। তো সেটাই করব আর কি, দেখি কীরকম হয়। খুবই চুল উঠছে আমার, আর খুবই খুশকির সমস্যা। এটা ইউজ করে দেখি কীরকম, যদি ভালো ফল পাই অবশ্যই তোমাদের জানিয়ে দেবো।
তাহলে তোমরাও ইউজ করতে পারবে, অনেকের যাদের সমস্যা রয়েছে। তো আমি ভালো ফল পেলে তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেবো, কেমন? তো চলো আজকে আসছি বন্ধুরা, আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাই।